সাবিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রতন কেমন আছো? ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপয় ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানহা আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই ভাই আমার ব্যস্ত আছেন? সেমিস্টার দু একটা পরীক্ষা মিস হয়ে যাচ্ছে। বুঝতে পারি না, আবার বলো রতন। 29 ভাই আমার সেমিস্টার চলছে, তো এই জন্য দুই একটা ক্লাস মিস হয়ে যাচ্ছে। সেমিস্টারের এক্সামগুলো ভালো করে দাও। সেমিস্টার তো বেশি দিন হয় না, মাত্র 15-20 দিন আর কি হয়। তারপরে ইনশাল্লাহ কন্টিনিউ করো। আর যে ক্লাসগুলো মিস হয় রেকর্ড ক্লাস করে নিবা, সমস্যা নাই। আলামিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপয় গ্রুপে একটু এসএমএস করো তো। আশরাফুল ইসলাম ভাই ভালো আছেন? জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিক ভাই, মুশফিক ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশরাফুল ইসলাম ভাই, আপনার যে গ্যাপগুলো হয়েছে না, এই গ্যাপগুলো পূরণ জি করতে হবে। এই জন্য জি আপনি আমাকে আগামীকাল সকাল 11টার পরে আপনি আমাকে এসএমএস করবেন। আপনাকে এসএমএস করার পরে আপনাকে আমি কল দিব সময় মতো। সময় দেওয়ার পরে, কল দেওয়ার পরে জি আপনাকে বিস্তারিত জি আমি বলে দিব না। তাই দেন ওইভাবে চলে আপনার গ্যাপগুলো পূরণ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এটা আমি আরো জানতে চাচ্ছিলাম, ফোন দিতে চাচ্ছিলাম পরে দিনে আর কি, আমি গ্যাপগুলো জি জি কিভাবে জি, করতে পারি আর কি। ঠিক আছে, আমি আপনাকে দেখাই দিব কিভাবে কি কি করবেন। আমি ই করে দেবো একদম অল ডিটেলস, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হাসান আলী ভাই ভালো আছেন? প্রিন্স মুন্না ভাই ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন মুন্না ভাই, আছেন? আপনি আজকে প্রথম যুক্ত হয়েছেন আশা করি। এরপর থেকে নিয়মিত ক্লাস করবেন এবং আমার যে কমান্ড আছে, ইনস্ট্রাকশনগুলো আছে, এগুলো ফলো করবেন। যেহেতু আমাদের হাতে সময় জি কম এবং আপনি পরে যুক্ত হয়েছেন। জি জি।
মোজাম্মেল হোসেন ভাই, মোজাম্মেল হোসেন ভাই, জি শুনতে পাচ্ছেন? জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, আপনিও আজকে নতুন যুক্ত হয়েছেন। আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস করবেন, প্রত্যেকটা পরীক্ষা দিবেন, এবং আগামীকাল আপনাকে আমি কল দিব। আপনি কলটা রিসিভ করবেন। যদি আপনি কল আজকে দিয়েছিলেন, কথা হয়েছে একটা মামলা বিষয়ে, এবং ক্লাস অন্যান্য বিষয়ে খুব বেশি কথা হয়নি, মামলা বিষয়ে বেশি কথা হয়েছে। কিন্তু আগামীকালকে আপনার সাথে যে কথা হবে সেটা পুরোটাই ক্লাস নিয়ে, এবং স্টাডি প্ল্যান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এবং আপনাদের আইনজীবী করার জন্য বা আইনজীবী হওয়ার জন্য আপনাদের কী কী করা লাগবে এই বিষয় নিয়ে বিস্তারিত এই যে প্রিন্স মুন্না ভাই, মোজাম্মেল ভাই আর আশরাফুল ইসলাম ভাইয়ের যে গ্যাপ আছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের কল দিব। আর আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, ঠিক আছে? যে তিনজনের নাম বললাম, আপনারা একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে রাখবেন। আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন, তাহলে আপনাদের অধিকার কিন্তু কখনোই বলবৎ হবে না, সেই অধিকারটা কিন্তু কখনোই এক্সিকিউট হবে না। আপনাদের অধিকারকে যদি আপনারা এক্সিকিউট করতে চান, তাহলে আপনাদের কি করা লাগবে? আপনাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা লাগবে। এবং এখানে যারা যুক্ত আছেন তাদের আমি বলবো যে খুব বেশি বই পড়া লাগবে না। যে যে বইগুলো আমি বলে দিব, এই বইগুলো আপনারা পড়বেন, এবং নিজেকে চতুর জায়গা দৌড়াদৌড়ির মধ্যে রাখবেন না। যে কোনো এক জায়গা খুব মনোযোগ সহকারে ইনস্ট্রাকশন ফলো করে আপনারা পড়তে থাকবেন। মোজাম্মেল ভাই আপনি একটু মিউট করেন, মোজাম্মেল ভাই মিউট করেন, হাসান আলী ভাই একটু মিউট করেন। ফারহানা হক ভালো আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা সাক্ষ্য হ্যাঁ, আইনের ভালো আছি। প্রথম ক্লাস নিব, সাক্ষ্য আইনটা শুরু করব। এখন সাক্ষ্য আইনটা সম্পর্কে আমি একটু জাস্ট একটা মিনিট বলি। দেখেন, সাক্ষ্য আইন কেন তৈরি করা হয়েছে এবং সাক্ষ্য আইনটা কী। এই যে আপনারা যারা কোর্ট কাছারিতে যান অথবা যান না, আপনারা জানেন যে মামলা দুই প্রকার, একটা হচ্ছে সিভিল মামলা, একটা ক্রিমিনাল সাইডের মামলা। এখন এই দুই মামলারই সাক্ষ্য গ্রহণের কিছু পদ্ধতি আছে। এই মামলাগুলো বিচার এবং বিচার করে রায় প্রদান করে। এই রায় প্রদান করার জন্য, এই ঘটনাটা প্রমাণ করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? সাক্ষ্য প্রয়োজন হয়। এখন এই এভিডেন্স অ্যাক্ট আপনার সিভিল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য এবং ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। যেহেতু এই এভিডেন্স অ্যাক্ট মানে সাক্ষ্য আইন সিভিল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ আইন। আপনাদের এই সাক্ষ্য আইনের উপর আপনারা প্র্যাকটিসে গিয়ে কতটা সফলতার সাথে প্র্যাকটিস করবেন, জেরা করবেন, জবানবন্দি নেবেন, একজন অ্যাডভোকেটের কলা কৌশল এবং তার যোগ্যতা কিন্তু নির্ভর করে অনেকটা আপনার তার সাক্ষ্য গ্রহণের যে আপনার জেরা আছে, জবানবন্দি আছে, এগুলোর উপর। দেখুন, আপনাদের এই সাক্ষ্য গ্রহণ, জেরা করা বা জবানবন্দি নেওয়া, পুনর্জবানবন্দি, পুনর্জেরা করা, এই বিষয়ের সাথে এবং অন্যান্য যতগুলো বিষয় আছে, এবং আপনি কখন প্রশ্ন করতে পারবেন, কখন প্রশ্ন করতে পারবেন না, কি প্রশ্ন করতে পারবেন আসামিদের বা সাক্ষীদের, বিস্তারিত বিষয় সাক্ষ্য আইনে বলা আছে। এবং সাক্ষ্য আইনটা আপনার ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধির অধীন, মানে সিভিল এবং ক্রিমিনাল উভয় মামলার ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি A to Z বলা আছে কোথায়? সাক্ষ্য আইনে। এবং আইনের, যদি আপনারা আইন বুঝতে চান এবং একটা আইনের সাথে যদি আরেকটা আইন কানেক্ট করতে চান, তাহলে আপনাদের এই সাক্ষ্য আইন সম্পর্কে একটা বিস্তর ধারণা রাখতে হবে। আপনাদের এখানে যারা আছেন, সাক্ষ্য আইন থেকে 15টা প্রশ্ন আসবে MCQতে। এই 15টা প্রশ্নের মধ্যে সাক্ষ্য আইন থেকে কিন্তু আপনার ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব। খুব কম ধারা পড়ে, খুব কম পড়ে
সাক্ষ্য আইন থেকে ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব। এক্ষেত্রে আপনারা কিভাবে ভালো নাম্বার পাবেন? এখন আপনাদের বলেছি যে আমার প্রত্যেকটা কমান্ড আপনাদের ফলো করতে হবে। এখন এই কমান্ডের মধ্যে আজকের মূল কমান্ড হচ্ছে আপনারা সাক্ষ্য আইনের কেউ বেয়ার অ্যাক্ট পড়তে পারবেন না। এটা হচ্ছে আপনার প্রথম নির্দেশনা, যে সাক্ষ্য আইনের কয়েকটা টাইটেল ব্যতীত অন্য কোনো ধারার আপনারা কি পড়তে পারবেন না, বেয়ার অ্যাক্ট পড়তে পারবেন না। তাহলে সাক্ষ্য আইনের পড়বেন কি? সাক্ষ্য আইন থেকে উদাহরণ থেকে প্রশ্ন খুব একটা আসবে না, আসলে পারে সর্বোচ্চ 15টার মধ্যে একটা প্রশ্ন হয়তো উদাহরণ দিয়ে আসতে পারে, একটা অথবা দুইটা। তাহলে আমাদের সাক্ষ্য আইনটা আপনারা কি পড়বেন না, বেয়ার অ্যাক্ট পড়বেন না। তাহলে পড়বেন কি? যার কাছে আইন পাঠ আছে সে আইন পাঠ পড়বেন, যার কাছে পিলি মাস্টার আছে তার সে পিলি মাস্টার পড়বেন। এই দুইটা বইয়ের বাইরে অন্য কোনো বই পড়বেন না। এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা বই পড়বেন। আর আমার নোট পড়বেন। আমার নোট সাক্ষ্য আইন থেকে যদি আপনাদের পরীক্ষাতে যে 15টা প্রশ্ন আসবে, এই 15টা প্রশ্নের মধ্যে মিনিমাম 13 থেকে 14টা প্রশ্ন আমার নোট থেকে আপনারা পেয়ে যাবেন। আমি কেন এই সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পড়তে মানা করলাম, এর তো কোনো কারণ আছে, তাই না? যৌক্তিক একটা কারণ আছে। যৌক্তিক কারণ হচ্ছে যে সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্টে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্টে যে ভাষা ব্যবহার করা হয়েছে, এই ভাষা আপনারা বুঝতে পারবেন না। এই ভাষা বুঝে সাক্ষ্য আইন শিখতে পারবেন না, এবং সাক্ষ্য আইন শিখে আপনারা এমসিকিউ দাগায়ে আসলে ভালো করা পসিবল না। এই জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে কোনটা, এই আইন পাঠ অথবা পিলি মাস্টার যে কোনো একটা বই, আর আমার নোট। আমি মনে করি যে আমার নোট দ্যাটস এনাফ, এবং আমার ক্লাস। এই আমার ক্লাসে সাক্ষ্য আইনের আমার প্রত্যেকটা ক্লাস আপনারা করবেন, একটা ক্লাসও মিস দিবেন না। আপনাদের যতগুলো আইন আছে এই আইনগুলোর মধ্যে সাক্ষ্য আইনটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ল, খুবই ক্রিটিক্যাল এবং একটু কঠিন আছে। কিন্তু এই কঠিন আইনটাকে আমি একদম সহজ করে দিব, এবং লিমিটেড কিছু ধারা আমি পড়াবো এবং লিমিটেড কিছু প্রশ্ন পড়াবো। এই 15টা প্রশ্নের মধ্যে যে 15টা আসবে, ওর মধ্যে আমি যেগুলো পড়াবো এইগুলোর মধ্যে থেকে আপনারা 13 থেকে 14টা প্রশ্ন মাস্ট পাবেনই কমন। সুতরাং তাহলে আপনাদের প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পড়া যাবে না, আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা আইন পাঠ অথবা পিলি মাস্টার যে কোনো একটা বই পড়বেন, আর আমার নোটটা পড়বেন, নোটটা মাস্ট পড়বেন। আবার এখনও ঠান্ডা লেগে আছে, আজকে আমি আবার বৃষ্টিতে ভিজেছি। বৃষ্টিতে তো আসলে ইচ্ছা করে ভিজি নাই, মানে আজকে একটা আপিলের শর্তে জামিন করিয়েছি, আর একটা হচ্ছে আপনার এমনিতেই সারেন্ডার দিয়ে আর কি জামিন করিয়েছি। এখন এই দুইটা ক্ষেত্রে জামিন করাই আপনার বেল বন্ড দেওয়ার সময় পরে দেখি যে অনেক বৃষ্টি আসছে, আবার টাইম শেষ হয়ে যাচ্ছে, দেন ভিজা লাগলো, পরে ভিজে এখন আবার একটু ঠান্ডার একটু দেখতে পাচ্ছি। আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। যাই হোক, এখন আমি মূল পড়াতে ফিরে যাচ্ছি। দেখেন, সাক্ষ্য আইন থেকে কিছু বেসিক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আসতেও পারে নাও পারে, আসার সম্ভাবনা কম, কিন্তু আমি দু একটা প্রশ্নতে আমি একটু জোর দিব, সেইগুলো আপনারা একটু সুন্দর করে নোট করবেন এবং একটু বেশি করে মনে রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন, সাক্ষ্য আইনের সর্বপ্রথম মানে ইনফরমেটিভ যে প্রশ্নগুলো আসতে পারে বা ইনফরমেশন যেগুলো আপনাদের প্রয়োজন, সেগুলো আমি এখন একটু আলোচনা করতেছি। সাক্ষ্য আইনের প্রথম খসড়া প্রস্তুত করেন যে, সে হচ্ছে আপনার স্যার হেনরি মেইন। স্যার হেনরি মেইন, এর নিচে একটা দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনার যদি এইখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে সাক্ষ্য আইনের প্রথম খসড়া প্রস্তুত করেন কে, তাহলে কি উত্তর করবেন? স্যার হেনরি মেইন। এটা গেল। আর এটা হচ্ছে আপনার 1850 সালে সর্বপ্রথম খসড়া প্রণয়ন করেন। এই যে 1850 সালে যে আপনার সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করলো, এটা আপনার ভারতীয়
যে উপমহাদেশ ছিল সেই উপমহাদেশের জন্য সুইটেবল ছিল না, হ্যাঁ উপযুক্ত ছিল না। হ্যাঁ ভাইয়া একটু কথা ছিল। জি হ্যালো। জি জি বলেন। হ্যাঁ, আজকের ক্লাসটা কি রেকর্ডিং হবে ভাইয়া? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি লিভ নেবেন? আপনার কি ইমার্জেন্সি কাজ আছে? না ভাইয়া ঠিক আছে। আর রেকর্ড ক্লাস করা আর এমনি সরাসরি ক্লাস করার মধ্যে আকাশ আর পাতাল একটা পার্থক্য আছে। সুতরাং আপনারা রেকর্ড ক্লাস খুব বেশি করার চেষ্টা করবেন না, যদি না খুব বেশি প্রয়োজন হয়। আচ্ছা, আমি যে কথা বলছিলাম যে সাক্ষ্য প্রথম খসড়া প্রস্তুত করেন স্যার হেনরি মেইন এবং স্যার হেনরি সামার 1850 সালে। এটা আপনার এই ভারতীয় উপমহাদেশের জন্য কি ছিল না, সুইটেবল ছিল না বা উপযুক্ত ছিল না। এই বর্তমান যে সাক্ষ্য আইনটা, এইটার মানে আমাদের এই যে 1872 সালের যে সাক্ষ্য আইন যেটা বর্তমানে বলবৎ আছে, এইটা আপনার প্রস্তুত করেন স্যার জেমস ফিটস জেমস স্টেফেন। এই যে ইনি 1871 সালে এই বর্তমান বলবৎ যে সাক্ষ্য আইন আছে এনার কি করেন, খসড়া প্রস্তুত করেন। এইটা আপনার প্রকাশ হয় 1872 সালের 15ই মার্চ এবং কার্যকর করা হয় 1 সেপ্টেম্বর। এবং 1872 সালের সাক্ষ্য আইন হচ্ছে 1 নম্বর আইন। 1872 সালে যতগুলো আইন হয়েছে এই সকল আইনের মধ্যে সাক্ষ্য আইনটা হচ্ছে 1 নম্বর আইন। তাহলে এখানে আপনারা প্রশ্ন যদি আসে 1872 সালের সাক্ষ্য আইন কত নম্বর আইন? 1 নম্বর আইন। একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে গেল। বর্তমান যে সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন কে? এই যে স্যার জেমস ফিটস জেমস স্টিফেন ইনি হচ্ছে কি করেন, এই বর্তমান বলবৎযোগ্য বা যে আইনটা বলবৎ আছে সাক্ষ্য আইনের যে খসড়াটা এটা প্রস্তুত করেন। আর প্রথম যে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন তিনি হচ্ছেন স্যার জেমস মেইন। তারপর দেখেন এই যে আপনার এই সাক্ষ্য আইনের মোট অধ্যায় আছে 11টা, মোট ধারা আছে 167টা, ধারা বাতিল আছে 3টা, 2 নম্বর ধারা, 81 ধারা এবং 113 ধারা। এই 3টা ধারা কি আছে? বাতিল আছে। এই 3টা ধারা কি বাতিল আছে? কোন কোন ধারা বাতিল আছে? 2 ধারা বাতিল, 81 ধারা বাতিল এবং 113 নম্বর ধারা। এই 3টা ধারা হলো বাতিল। আর মোট ধারা আছে 167টা আর মোট অধ্যায় আছে 11টা। এই যে এই সাক্ষ্য আইনটাকে কি বলা হয় জানেন? লেক্স ফোরি। এটা হচ্ছে ল্যাটিন টার্মস। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নিম্নের কোন কোন আইনকে বা কোন আইনকে লেক্স ফোরি বলা হয়, এটা হচ্ছে আপনার তামাদি আইন আর সাক্ষ্য আইন। এই 2টা আইনকে কি বলা হয়? লেক্স ফোরি বলা হয়। তাহলে আপনারা 2টা আইন পাইলেন, একটা হচ্ছে তামাদি আইন আর একটা হচ্ছে আপনার সাক্ষ্য আইন। এই লেক্স ফোরি বলতে কি বোঝায়? এটা তো ল্যাটিন টার্মস। এটা বলতে বোঝাচ্ছে যে আপনার স্থানীয় আদালতের আইন। এই স্থানীয় আদালতের আইন বলতে বোঝাচ্ছে যে আপনার এই সাক্ষ্য আইনটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এই সাক্ষ্য আইনটা কী হবে আপনার প্রয়োগ করা যাবে। স্থানীয় যে আদালত, স্থানীয় যে লোকেশন আছে সেই লোকেশনের বা আপনার বাংলাদেশের মধ্যে যে আপনার বাংলাদেশ যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে এই সাক্ষ্য আইনটা কী করা যাবে? প্রয়োগ করা যাবে। এই যে আপনার বাংলাদেশের এরিয়ার মধ্যে প্রয়োগ করা যাবে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? লেক্স ফোরি বা আদালতের আইন বা স্থানীয় আদালতের আইন। তারপর দেখেন, আর সাক্ষ্য আইনটা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন।
সাক্ষ্য আইন কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন। আমরা জানি আইন দুই প্রকার, একটা হচ্ছে পদ্ধতিগত আইন আর একটা হচ্ছে তথ্যগত আইন। একটা প্রসিডিউরাল ল আর একটা আপনার সাবস্টেন্টিভ ল বা আপনার অ্যাডজেক্টিভ ল। প্রসিডিউরাল ল বা আপনার অ্যাডজেক্টিভ ল আর একটা হচ্ছে আপনার সাবস্টেন্টিভ ল। এখন আমার কথা হচ্ছে, আমি কিন্তু আপনাদের বলেছিলাম এর আগে যে পদ্ধতিগত আইন বলতে বোঝায় কি আর তথ্যগত আইন বলতে কি বোঝায়। তথ্যগত আইন বলতে বোঝায় যে আইনে অপরাধকে সংজ্ঞায়িত করে এবং সেই অপরাধের শাস্তি উল্লেখ থাকে। কোনো অপরাধকে সংজ্ঞায়িত করে এবং সেই অপরাধের শাস্তি উল্লেখ থাকে যে আইনে, সেই আইনকে কি বলে? তথ্যগত আইন বলে। আর ওই তথ্যগত আইনের বিচার, তদন্ত, কোন আদালতে বিচার করবেন, এখতিয়ার, এই বিষয়গুলো যে আইনে বলা আছে বা যে আইনকে অনুসরণ করে করা হয় সেটাকে বলা হচ্ছে কি? পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। এখন সাক্ষ্য আইনটা হচ্ছে তথ্যগত আইন, তামাদি আইন হচ্ছে পদ্ধতিগত আইন, দণ্ডবিধিটা হচ্ছে আপনার তথ্যগত আইন, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি তথ্যগত আইন, পদ্ধতিগত আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন তথ্যগত আইন। ঠিক আছে? তাহলে এটা আপনাদের ভাগ করে নিতে হবে যে কোনটা পদ্ধতিগত আইন আর কোনটা তথ্যগত আইন। যেমন বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, এটা তথ্যগত আইন এবং পদ্ধতিগত আইন উভয়ের সংমিশ্রণ, উভয়ের সংমিশ্রণ। তাহলে আমরা পদ্ধতিগত আইন কোনটা কোনটা পাচ্ছি? ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন, তারপরে আপনার বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার, এটা আপনার মিক্সড। আবার তামাদি আইনের 26 ধারা আর 28 ধারা হচ্ছে আপনার তথ্যগত আইন, আর অন্যান্য সকল ধারা হচ্ছে পদ্ধতিগত আইন। এটা গেল আপনার পদ্ধতিগত আইন আর তথ্যগত আইন। এটা আপনারা একটু নিজের মতো করে লিস্ট করে নেবেন। আমি যে সেন্সে আপনাদের বলেছি, যেভাবে বলেছি এইভাবে। হ্যাঁ, তারপর দেখেন এই সাক্ষ্য আইনটা, বর্তমান যে সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন সাক্ষ্য আইন, এই আইনটা সর্বশেষ সংশোধন করা হয় 20 নভেম্বর 2022। 2022 সালের 20 নভেম্বরে এই সাক্ষ্য আইনটা সর্বশেষ সংশোধন করা হয়। এই ডেটটা আপনারা একটু মনে রাখবেন। এইবার আমরা চলে যাব সাক্ষ্য আইনের 1 নম্বর ধারাতে। সাক্ষ্য আইনের আবার বলেন তো কত সালে সংশোধন করা হয় সর্বশেষ? সর্বশেষ সংশোধন করা হয় 2022 সালের 20 নভেম্বর। 2022 সালের 20 নভেম্বর। আপনাদের আমি একটা কথা বলে নিই, এখন স্পষ্ট, মানে আন্দোলনের মাঠে আমরা বলি না লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনাদের এভাবে বলছি লাউড অ্যান্ড ক্লিয়ার, যে আপনারা যদি কোনো ধারা বা কোনো একটা পয়েন্ট যদি বুঝতে না পারেন আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। এবং স্যার ওই এসআর অ্যাক্টের এসআর এটা কি সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটাও তো 1 নং আইন, তাই না স্যার? ওইটা কত নম্বর আইন আপনার ওইখানে লেখা আছে, আপনি ওইটা দেখে নেবেন। এই মুহূর্তে আমি তারপরে আপনি যেহেতু বললেন কোন আইন বলছেন? এসআর অ্যাক্ট, জি স্যার, জি স্যার। সুনির্দিষ্ট 1 নং প্রতিকার আইন। আইন। ওটা তো স্যার 1 নং আইন, তাহলে সাক্ষ্য আইনটাও 1 নং আইন, দুইটাই তো 1 নং আইন। হ্যাঁ, যেখানে যেখানে আপনারা সিমিলার পাইবেন সেখানে সেখানে কি করবেন? এক করে নেবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার মুখস্থ করার একটা পলিসি। আইনটাকে আপনারা টেকনিক অ্যাপ্লাই করে মুখস্থ করতে হবে আপনাদের। হ্যাঁ, তারপরে দেখেন সাক্ষ্য আইনের 1 নম্বর ধারাতে আমরা চলে যাব, যে সাক্ষ্য আইনের আওতা বা প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা। মানে কিছু কিছু আইডিয়া আছে যেটা আমি দেখতে পাচ্ছি যে বারবার ক্লাসে আসতেছে আবার চলে যাচ্ছে, মানে তাদের নেট সমস্যা, মেবি নেটওয়ার্কের সমস্যা।
তবে আপনারা ক্লাস টাইমে নেটওয়ার্ককে একটু যেখানে ভালো নেটওয়ার্ক পাই বা ভালো যেখানে একটু হবে সেইভাবে আপনারা নেট কানেকশনটা একটু ভালো রাখবেন। দেখেন, সাক্ষ্য আইনের প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা। সাক্ষ্য আইন প্রথমত আপনার সারা বাংলাদেশে মানে সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি উভয় মামলাতে সাক্ষ্য আইন কী করা যাবে? প্রয়োগ করা যাবে। আর সকল বিচারিক যে কার্যক্রম আছে মার্শাল ল সহ সকল বিচারিক কার্যক্রমে কি করা যাবে? সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে। তাহলে আমরা 1 নম্বরটা পাচ্ছি, সারা বাংলাদেশে কি করা যাবে? সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে। 2 নম্বরটা হচ্ছে দেওয়ানি মামলাতে এবং ফৌজদারি মামলাতে উভয় মামলাতে কি করা যাবে? সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে। আর একটু সহজ করে দিই, মারামারির মামলাতে প্রয়োগ করা যাবে, আবার জমি জমা সংক্রান্ত বিষয়েও প্রয়োগ করা যাবে সাক্ষ্য আইন। ঠিক আছে? আর সকল বিচারিক কার্যক্রমে সাক্ষ্য আইন আপনার কি করা যাবে? প্রয়োগ করা যাবে। মার্শাল লর ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। মার্শাল ল কোনগুলো? যে ডিফেন্সের মধ্যে, যেমন আর্মি, নেভি, তারপরে বিজিপি, এইগুলোর যে আপনার আলাদা একটা কোর্ট আছে, এদের কিন্তু বিচার হয় আলাদা কোর্টে। এই যে আপনার আর্মিদের মধ্যে কিন্তু মার্শাল লর যে বিষয়টা আছে, এখানে কিন্তু এদের নিজস্ব আইনজীবী আছে, নিজস্ব বিচারক আছে। মার্শাল ল পরিচালনার জন্য নিজস্ব কি আছে? অ্যাডভোকেট আছে এবং বিচারক আছে। এই তাদের এই যদি কোনো এই যে ডিফেন্সের কোনো সদস্য, সৈনিক বা অফিসার যদি কোনো অফেন্স করে থাকে, দেয়ার বিহেভ এগেনিস্ট দেয়ার রুলস, তাহলে এই মার্শাল লর অধীন তাদের কি করা যাবে? বিচার করে থাকে। আলামিন ভাই, আমি কি সঠিক বললাম? তা এটা কি তাহলে কি সাক্ষ্য আইনে প্রযোজ্য হয় না? প্রযোজ্য হবে, মার্শাল লর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্শাল মানে সাক্ষ্য আইনে হবে সেনাবাহিনী বা বিমান বাহিনী, নৌবাহিনী এগুলো? জি জি, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন মুন্না ভাই, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে শোনেন। জি স্যার। জি জি জি, হ্যাঁ, শুনলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর যেইটাই করবেন না সেটা বুঝতে পারবেন না, সেটা আমাকে বলবেন। দেখেন, মার্শাল লর ক্ষেত্রেও সাক্ষ্য আইন কি প্রযোজ্য? মার্শাল লর ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাই, আমি আলামিন ভাইকে মেনশন করেছিলাম এই কারণে যে আলামিন ভাই ডিফেন্সে আছে। ঠিক আছে? যাই হোক, আমি যেটা বলেছি ওটা সঠিক আছে। আলামিন ভাই যদি কোড নাও করে তারপরে এটা সঠিকই আছে, সঠিক। সো এখন দেখেন, যে যে ক্ষেত্রে আমরা তো পাইলাম যে কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য। এখন আমরা দেখব কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না। ডিপয় বলো তো কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য? ডিপয়, ডিপয় শুনতে পাচ্ছ? আর কে বলবেন? কেউ বলতে চান? নিচ থেকে কেউ বলতে চান যে সাক্ষ্য আইন কোন কোন মানে ক্ষেত্রে আমি প্রযোজ্য? স্যার প্রযোজ্য না, প্রযোজ্য হয় না, মানে স্যার যতটুকু পড়ছিলাম আর কি, যে এভিডেন্স অ্যাক্টের মধ্যে যেগুলো যে আইন প্রযোজ্য হয় আমি না আমি প্রশ্ন সেগুলো করেছি স্যার সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। সরি হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য। আমি একটু আগে যেটা বললাম ওইটাই কোট করেন মুন্না ভাই। আপনি ওইটাই আমাকে বলেন যে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। ওটা স্যার আমি যেহেতু জানি যে এভিডেন্স অ্যাক্টে স্যার দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য সাক্ষ্য আইনটা। জি জি জি। হ্যাঁ, আর আর স্যার মার্শাল লর ক্ষেত্রে প্রযোজ্য এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। মার্শাল লর ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য। এখন যদি আপনাদের পরীক্ষাতে এমসিকিউতে আসে যে কোর্ট মার্শাল বা মার্শাল লর ক্ষেত্রে কি আপনার সাক্ষ্য আইন প্রযোজ্য, তখন আপনারা কি উত্তর করবেন? হ্যাঁ, প্রযোজ্য। ঠিক আছে? তারপর দেখেন কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না, মানে সাক্ষ্য আইনের প্রয়োগ নাই কোন কোন ক্ষেত্রে।
কোর্ট মার্শালের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য, তবে নিম্নলিখিত 3টি আইনের ক্ষেত্রে কি করা যাবে না, এই সাক্ষ্য আইন ব্যবহার করা যাবে না। যেমন ধরুন হচ্ছে আপনার দ্য আর্মি অ্যাক্ট 1952, দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953, দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961। এই কয়টা ক্ষেত্রে কি করা যাবে না, 3টা আইনে এই আপনার সাক্ষ্য আইন প্রযোজ্য না। তারপরে দেখেন 2টা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, এই 2টা জায়গা থেকে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে। একটা হচ্ছে এভিডেভিটের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না, আরেকটা হচ্ছে আরবিট্রেশনের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না। আমরা জানি যে আরবিট্রেশন অ্যাক্ট 2001 সালের যে আরবিট্রেশন অ্যাক্ট আছে, ওই আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না। আর 1 নম্বরটা হচ্ছে আপনার এভিডেভিটের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না। এই 2টা ক্ষেত্র হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনাদের এই যে কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এখান থেকে একটা প্রশ্ন আসারও সম্ভাবনা আছে। আবার যে এভিডেভিটের ক্ষেত্রে প্রযোজ্য না, আবার আপনার এই আরবিট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য না, এই ক্ষেত্রেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে আমি এখান থেকে মার্ক করলাম কোনটা কোনটা, কোর্ট মার্শাল শব্দটা, এবং আপনার এভিডেভিট বা হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য না, আর আরবিট্রেশনের ক্ষেত্রে কোর্ট মার্শাল সাক্ষ্য আইন প্রযোজ্য না। তাহলে যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে লিখিততে যে কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, মুশফিক ভাই কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য? সমগ্র বাংলাদেশ, দেওয়ানি ফৌজদারি এবং মার্শাল ল, মানে সকল প্রকার বিচারিক কার্যক্রম আপনার মার্শাল ল সহ। হ্যাঁ, আর প্রযোজ্য না কোন কোন ক্ষেত্রে? আমি লাস্টে যে 2টা পয়েন্ট বলেছি, কেউ যদি না দেখে বলতে পারে তাহলে আমি মনে করব সে ভালো করবে। বলেন তো, লাস্টে 2টা কথা বলেছি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না। লাস্টে 2টা বলছেন আরবিট্রেশন আর এভিডেভিটের ক্ষেত্রে। হ্যাঁ, আরবিট্রেশনের ক্ষেত্রে আর এভিডেভিটের ক্ষেত্রে। এভিডেভিট, হ্যাঁ, কিন্তু স্যার এভিডেভিটের ক্ষেত্রে কেন প্রযোজ্য না স্যার, একটা एग्जांपलটা বলবেন? এভিডেভিটটা কাকে বলে বা হলফনামা কাকে বলেন? দেখেন, আপনারা স্যার- কোর্টে যারা যে হলফনামা করেন, তাই না, কোর্টে তো হলফনামা দেন, তাই না? এই হলফনামা যখন দেন বা আপনারা নিজেরা হলফনামা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা নোটারি করেন অথবা আপনারা কোর্টে শো করেন, তো এই ক্ষেত্রে এই হলফনামার ক্ষেত্রে আপনাদের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। আপনি ঘোষণা দিলেন যে আমি আমার পিতার একমাত্র সন্তান, বা আপনি ঘোষণা দিলেন যে আমার নামের এনআইডি কার্ডে বানানো এই ছিল, আমার সার্টিফিকেটে বানানো এই ছিল, কিন্তু 2জন ব্যক্তি আমি এক। এখন কি কোর্ট আপনার এই বিষয়ে প্রমাণ করার জন্য আপনার এলাকা থেকে 4-5 জন লোক ডেকে নিয়ে এসে সাক্ষ্য প্রমাণ নিবে না? কারণ এটা হলো আপনি নিজেই ঘোষণা করতেছেন, যে আমি একই ব্যক্তি, আমার বাপের আমি 1 নম্বর সন্তান, আমি একাই সন্তান, আর কেউ সন্তান নেই। তারপর আপনি কাউকে বিবাহ করতেছেন, বিবাহের যে হলফনামা আছে সেগুলো করতেছেন, এই ক্ষেত্রে তো আপনার সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আর আরবিট্রেশনটা হচ্ছে আপনার, আরবিট্রেশন বলতে কি বোঝায়? আরবিট্রেশন হচ্ছে যে কোনো 2 পক্ষের মধ্যে যে বিরোধ আছে, এই বিরোধটা নিষ্পত্তি করা আরবিট্রেশনের মাধ্যমে। ঠিক আছে, আরও বিস্তারিত এই বিষয়ে আমি আলোচনা করব পরবর্তীতে। এখন আমি চলে যাব 3 নম্বর ধারাতে। এই 1 নম্বর ধারাতে আগে আপনাদের কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, এইটা আপনারা একটু খুব মনোযোগ সহকারে পড়বেন। তারপর 3 নম্বর ধারাতে চলে যাব, ইন্টারপ্রিটেশন ক্লজ। এখন যদি 3 নম্বর ধারাতে এটা বলতেছে, তাহলে বিআর অ্যাক্ট থেকে আপনারা কি করবেন, সাক্ষ্য আইনের এই যে ইন্টারপ্রিটেশন ক্লজ, এর নিচে শুধু আপনারা দাগ দিয়ে রাখবেন, বিআর অ্যাক্ট থেকে শুধু এইটুকুই পড়বেন। আমি কিন্তু আপনাদের বলেছি, যারা পরে জয়েন করেছেন, সাক্ষ্য আইনের বিআর অ্যাক্ট থেকে কোনো কিছু পড়বেন না, যতটুকু না আমি বলবো তার বাইরে কিচ্ছু সাক্ষ্য আইন থেকে আপনারা এই সাক্ষ্য আইনের বিআর অ্যাক্ট থেকে পড়বেন না। আপনারা যদি বিআর অ্যাক্ট পড়তে যান বা পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং নাম্বার কম পাবেন এবং
কম পাওয়ার কারণ হচ্ছে যে আপনারা সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পড়ে আপনারা সাক্ষ্য আইন বুঝতে পারবেন না। সাক্ষ্য আইন বুঝতে পারবেন না। আমি ডক্টর শাহজাহান মণ্ডলের ছাত্র। সে বাংলাদেশের সাক্ষ্য আইনের একজন প্রখ্যাত আপনার শিক্ষক। সে বাংলাদেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়। সে আমাদের বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট শিক্ষক। সো তার কাছ থেকে আমি সাক্ষ্য আইন শিখেছি এবং সাক্ষ্য আইনটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সাক্ষ্য আইনটা হচ্ছে বোঝার বিষয়। আপনি সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পড়ে আপনি সাক্ষ্য আইন বুঝতে পারবেন না। আপনি যদি আমার কথার সাথে একমত না হন তাহলে আপনি 2-3টা ধারা পড়েন, 2-3টা ধারা পড়ার পরে তারপরে আপনি আমার কথা মিলান। আপনি 5টা ধারা আপনার বেয়ার অ্যাক্ট থেকে পড়েন এবং 5টা ধারা আমার নোট থেকে পড়েন, পড়ার পর আপনি মিলান। আপনি দেখেন যে আপনি সাক্ষ্য আইন বেয়ার অ্যাক্ট পড়ে বুঝতে পারেন কি না। এখন যদি আপনাদের হাতে হিউজ সময় থাকতো বা আপনারা যদি বিজিএস দিতেন তাহলে আপনাদের কি বলতাম যে আপনারা বেয়ার অ্যাক্ট পড়েন। যে যে আইনের বেয়ার অ্যাক্ট লাগবে, যতটুকু লাগবে আমি বলে দেবো, ঠিক আছে? ওই যে অনেকে বলে না যে বেয়ার অ্যাক্টের বাইরে পড়ার দরকার নেই বা পড়া যাবে না, তার কাছে সেটু খোঁজ দিয়ে দেখবেন, সেও খুব কম পড়েছে। আমরা কিন্তু আমরা যখন বিজিএস দিয়েছি, বিজিএস 2বার ভাইভা দিয়েছি, আমি বেয়ার অ্যাক্ট অনেক পড়েছি। কিন্তু আপনাদের এখন এই কম সময়ের মধ্যে পাস করানোর জন্য যেটা যেটা প্রয়োজন আমি সেটা করব। এখন আমার ইনস্ট্রাকশন আপনাদের পাস করতে হলে ফলো করতে হবে। আমি আপনাদের বলেছি যে আপনারা মিলায়ে দেখেন যে আমার কথার সাথে মিলে কি না। যাই হোক, শোনেন, আমি 3 ধারা থেকে শুরু করব পরবর্তী সেশনে। পরবর্তী সেশন বলতে আমি এখনই আবার লিঙ্ক দিচ্ছি। আমাদের এই যে জুম অ্যাপসে 40 মিনিটের বেশি লিঙ্ক থাকে না। আমি এখন আবার আপনাদের লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনারা আবার ক্লিক করবেন, ক্লিক করে আবার ক্লাসে চলে আসবেন। তাহলে আপনারা স্যার এটা মেসেঞ্জার গ্রুপ করলে ভালো হয় না স্যার? মেসেঞ্জারে জি। তো অনেক লং টাইম করা যায়। মুন্না ভাই কি বলেন? ধরো যদি মেসেঞ্জারে গ্রুপ করে মানে মেসেঞ্জারে কল দিলে অনেক স্যার লং টাইম করা যায়, তখন এটা মানে বিরতি নেওয়া যায় না আর কি। এরকম তো স্যার টাইমিং করে মেসেঞ্জারের কল এটা আপনার ড্রপ হয়। আই থিঙ্ক আমরা 2টা সেশনে আমরা ক্লাস শেষ করি, এতে আমাদের মানে এইভাবে ক্লাস নিচ্ছি। আপনি একটু এর সাথে কোঅপারেট করেন, ঠিক আছে মুন্না ভাই? এই স্যার এই স্যার একটু কোঅপারেট করেন। আমি আবার লিঙ্ক দিচ্ছি। আপনারা এখানে যতজন আছেন, একজন ব্যক্তিও যেন আমি না দেখি যে সে পরবর্তীতে যুক্ত হয়নি। আশরাফুল ইসলাম ভাই আপনি আবার যুক্ত হবেন, মোজাম্মেল ভাই, মুন্না ভাই, তানহা, সৈকত ভাই তো পরে আসছে, ভাই অবশ্যই থাকবেন। আর যে লিমা আপনি আবার লিঙ্ক দিচ্ছি, আপনি ওই লিঙ্কে আবার চলে আসবেন, ঠিক আছে? ডিপয়, আলামিন ভাই সবাই আসবেন, হাসান ভাই, ঠিক আছে? আমি লিঙ্ক দিচ্ছি এখনই।